বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো কর্মসংস্থান সৃষ্টির হার তত দ্রুত নয়। বর্তমানে দারিদ্র্যের হার প্রায় 18.7%। অন্যদিকে তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী, নারী শ্রমশক্তির অংশগ্রহণ, এসএমই খাত এবং সেই সাথে রেমিটেন্স সবকিছু মিলিয়ে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণ আসলে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির দুটো যদি আমি পাশাপাশি রাখি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে গত এক দশকে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 6 থেকে 7%, কিন্তু একই সময়ে কর্মসংস্থান প্রবৃদ্ধি ছিল মাত্র 1.5 থেকে 2% পর্যন্ত। এই বৈষম্যের কারণটা আসলে কি? খুব ধন্যবাদ। আমি মনে করি একটা অত্যন্ত পুষ্টিকর গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আপনি আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। কারণ কর্মসংস্থানের সাথে দারিদ্র্য বিমোচনের একেবারে ওতপ্রোতভাবে জড়িত। একটা পরিবারে 5 জন লোক আছে, তারা যদি 4 জন বসে খাক, কিন্তু একজন যদি কর্মক্ষম না থাকে, সে যদি উপার্জন না করতে পারে, তাহলে ওই বাকি 4 জনের জন্য কিন্তু সমূহ বিপদ। অর্থনীতির আমি যদি টোটাল ফ্যামিলি ইন্ডেক্স এবং অন্য কিছু হিসেব করি, আমার কিন্তু বাংলাদেশের কিন্তু আমি আবার বলি বড় সম্পদ হচ্ছে জনসম্পদ। আমরা ওই কি বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি। অনেক বড় বড় অর্থনীতি এক একটা সময়ে তাদের ইয়ং গ্রুপ একটা বেশি থাকে, কর্মক্ষম ব্যক্তি বেশি থাকে। আমাদের হচ্ছে 2008 থেকে 2040 পর্যন্ত মূলত এই সালের মধ্যে আমাদের দেশের কর্মক্ষম বা ইয়ং গ্রুপ কাজের জন্য যারা অবদান রাখতে পারে তাদের সংখ্যাটা বেশি, বার্থ রেট বা সব কিছু হিসেব করে দেখা যাচ্ছে। তো সেই সময়টায় তাই এই সময়ে যদি আমি আমার এই লোককে যদি কাজে না লাগাতে পারি, তারা যা সৃজনশীল কিছু যদি না করতে পারে, সে যদি অর্থনীতিতে অবদান না রাখতে পারে, তাহলে কিন্তু এটা ডিজাস্টারে পরিণত হতে পারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্যান বি ট্রান্সফর্মড ইন্টু এ ডেমোগ্রাফিক ডিজাস্টার। অর্থাৎ আমার একজন কর্মক্ষম ভালো শিক্ষিত লোক আছে বাসায়, কিন্তু তার কাজ নাই, তো তখন সে কি করবে? প্রথমে একটু হতাশ হবে, হতাশ হতে হতে ওই যে ডেভিলস ওয়ার্কশপ, আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, ওখানে ডেভিল সাহেব তার কর্মশালা শুরু করে দেবেন। তারপরে সে কী হবে? ডিরেল্ড হয়ে যে সমাজে অশান্তি সৃষ্টি করবে। অর্থাৎ ওই একই ব্যক্তি, তারে যদি আমি উপযুক্ত কাজ দিতে পারতাম, সে যদি উপযুক্ত কর্মক্ষম হতো, তাহলে তার ব্রেন, তার কাজ সব কিছু একটা যেমন সৃজনশীল হতো। আপনি যেমনটি বলছিলেন জিডিপির অবদান, জিডিপিতে যে রেশিও 6.7 যেখানে আমার গড় প্রবৃদ্ধি, সেখানে আমার কর্মসৃজন বা কর্মের যে পার্টিসিপেশন হচ্ছে 1 থেকে 1.5 বা 2। তার মানে কি? দেয়ার হ্যাজ বিন এ সিরিয়াস গ্যাপ ইন দ্য ক্রিয়েশন অর ইন দ্য ডেভেলপমেন্ট অফ জিডিপি। হ্যাঁ, যে জিডিপিতে বড় হয়েছে, তার মানে বিরাট বিরাট পদ্মা সেতু হয়েছে বা হয়েছে, প্রচুর টাকা খরচ হয়েছে, কিছু টাকা চুরি হয়েছে, হয়ে জিডিপি হয়তো স্বাস্থ্যবান মনে হবে আর কি। কিন্তু আসলে আমার পার ক্যাপিটা মানে প্রতিটা ব্যক্তির কাজের তো উন্নতি যদি না হয়, তার যদি আয় উপার্জন না থাকে, তাহলে দ্রব্যমূল্যের উপরেও যেমন সে দ্বিধান্বিত হচ্ছে, পুরো ফ্যামিলির ভিতরে একটা শৃঙ্খলা নষ্ট হচ্ছে, সামাজিক নষ্ট হয়ে যাচ্ছে। আজকাল ফ্যামিলিগুলো কিন্তু খুব ডেটাস্ট হয়ে যাচ্ছে। আমরা যেসব ভালো শিক্ষিত ছেলে মেয়েরে যাদের পড়াচ্ছি, সে কিন্তু দেশে থাকতে চাচ্ছে না, কারণ সেই পরিবেশ তারা দিতে পারছি না। ফলে সে বিদেশে যেয়ে কর্মসৃজন হচ্ছে। খেয়াল করতে হবে, বিদেশে যেয়ে কর্মসৃজন হচ্ছে, সেই দেশের অর্থনীতিতে সে অবদান রাখছে, অথচ আমার দেশে সে করছে না। এটা উল্টো হতে পারত, ও বিদেশে যাক, কিন্তু ও যদি রেমিটেন্স পাঠাতে পারতো, ভালো রেমিটেন্স পাঠাতে পারতো। আমাদের যে লোক রেমিটেন্স পাঠায়, সে যাচ্ছে কিন্তু অদক্ষ লোক, অশিক্ষিত লোক, এবং সে ওখানে যেয়ে মোলামলি করে স্বল্প দামে চাকরি করছে। এখান থেকে যাবার সময় প্রচুর লোন করে যাচ্ছে, সেই লোন শোধ করতে যেয়ে সে আহত হয়ে যাচ্ছে। হোয়ারাস যে ভালো শিক্ষিত, যে ভালো পারে, সে বিদেশে যাচ্ছে ঠিকই, কিন্তু সে ফিরে আসছে না। দ্বিতীয়ত হচ্ছে সে বরং আরও আমার ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে, এখানে জমি বিক্রি করে চলে যাচ্ছে,
এখানে ভালো খরচ করে পয়সা কড়ি খরচ করে লেখাপড়া শিখে বিদেশে যেয়ে করছে। আমার দেশের একজন বিনিয়োগকারী যদি সিঙ্গাপুরে যেয়ে 40তম ধনী লোক হন, তা তিনি যদি তার ওখানের মানুষের তার উৎপাদনে যদি তিনি প্রয়োগ করেন, তাহলে এখানে যদি ওই 40% 40তম না হয়ে এখানে যদি এটা ধনী হয়ে তিনি যদি ওই টাকাটা দেশে খরচ করতেন, তাহলে আমার এখানে কর্মসৃজন হতো। সেই জন্যই বলছি যে দরিদ্র বিমোচনের সাথে আপনি বলেছেন যে কর্মসৃজন প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে যা বলছিলেন যে বিনিয়োগের পরিবেশটা আসলে সবচেয়ে বড় বাধা কোনটি, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে এখানে? না, এটা পরস্পর প্রযুক্ত সমস্যা। হ্যাঁ, ওই যে ডিম আগে না মুরগি আগে বলে একটা কথা আছে না, এই কথাটা ওই রকম। আপনি ভালো পরিবেশ দেন, তাহলে সে এখানে করতে পারবে। এখন ভালো পরিবেশ তৈরি করতে গেলে আমার যে টাকা লাগবে, যে বিনিয়োগ লাগবে, সেই বিনিয়োগ আমার নাই। তো ফলে হচ্ছে কি, আমি শুধু ক্রমাগত পিছিয়ে যাচ্ছি, আমি এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারছি না, যার জন্য আমার মেধা পাচার হয়ে যাচ্ছে, সে ফিরে আসতেছে না। আমার উদ্যোক্তা পাচার হয়ে যাচ্ছে, সে দেশে আসতে চাচ্ছে না। আর এখানে যে আছে তারও ওই বিনিয়োগের কাজে তার যে যেমন গ্যাস, বিদ্যুৎ, তার যেসব অবকাঠামোর সুযোগ সুবিধা দেওয়া, সেগুলো আমি দিতে পারছি না। ফলে ওই এখানে থেকেও সে কোনো অবদান রাখতে পারছে না। এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা বলতে এটা বোঝায় যে আমার এখানে যেন আমি এমন একটা কর্মপরিবেশ, এমন একটা এই যে কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করতে পারি যে যাতে কোনো মানুষের ওই হাহাকার না থাকবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। আমরা যেমন এনবিআর থেকে মনে করি আমার ভ্যাট আদায় করতে হবে। ভ্যাট আদায় করব কি করে যদি কেনাবেচা না হয় জিনিসের? আর কেনাবেচা হবে কি করে যদি ক্রেতার পয়সা না থাকে? এবং অথবা ওই যে লোক উৎপাদন করছে সে যদি তার প্রকৃত পয়সা না পায়, তো সে তো দুদিন পরে আর করতে পারবে না। তা সুতরাং এটা পরস্পর প্রযুক্ত একটা ব্যাপার। এখানে সকল পক্ষকে, অর্থাৎ সরকারকে, পরিস্থিতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে, সকলকে একসাথে সমন্বিতভাবে, একটা শিল্পী, সুরকার, গীতিকার সবাই সমান না হলে কিন্তু, সুন্দর না হলে কিন্তু ভালো গান তৈরি হবে না। এখন বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, সে দেখা যাচ্ছে যে পুঁজি যারা বিনিয়োগ করবে তাদের টাকা দেওয়ার টাকাই নাই, তাহলে উনি টাকা পাচ্ছেন না। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যে লোক সঞ্চয় করবে, সে একটা হতাশায়, সে ব্যাংকে টাকা জমা রাখছিল, সেই টাকা কে যেন চুরি করে নিয়ে গেছে, এখন সে ইভেন একটা 5,000 টাকা চেক দিলে ভাঙাতে পারে না। তাই এই যে হতাশা, এই যে অবস্থাটা, সব দিক দিয়ে খেয়াল রেখে করতে হবে যে যাতে সবাই যেন এ করে। আর বিশেষ করে কর্মসংস্থানের ব্যাপারটাই যে উপযুক্ত কর্মসংস্থান হতে হবে, কারণ কর্মসংস্থান হওয়া মানে হচ্ছে উৎপাদন বাড়া, আব্দুল মজিদ, আমি সচ্ছলতা বৃদ্ধি করা। একটু আগে আমি বলছিলাম যে আমাদের বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার প্রায় 18.7%, আর হচ্ছে চরম দারিদ্র্যের হার যদি বলি প্রায় সেটি 5%। এটা হচ্ছে বিবিএস 2022 সালের একটি ইয়েতে উঠে এসেছে। এই হার আরো কমাতে বিদ্যমান নীতিমালার সীমাবদ্ধতাটা কোথায় বলে আপনি মনে করছেন? প্রথম পয়েন্ট হচ্ছে 2022 সালের, তো আমি এই ফিগারের উপরে আমি আগেই অনাস্থা জারি করে রাখলাম। এই ফিগারগুলো ঠিক না। হ্যাঁ, মানে যথাযথভাবে অতি চরম দারিদ্র্যের হারের কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, অতি চরম দারিদ্র্য হোক, কিন্তু হচ্ছে আমরা একটা ইনফ্লেটেড ফিগারে বিশ্বাসী। ইনফ্লেটেড গরু মোটা তাজাকরণ যেরকম, সেই রকম করে দিয়ে আমরা এই যে এখন 26 সালে যে এটা হতে যাচ্ছি, এটা কিন্তু ওই সময়ের ওইসব ফিগার দিয়ে, জানেন আমার এত, আমি এত ইত্যাদি, আমার এত ভালো, কিন্তু আমি যখন খাতায় গরুর হিসাব করতে যাচ্ছি তখন এই গোয়ালে সেই গরু নাই। হ্যাঁ, তা সুতরাং আমি ওই স্ট্যাটিস্টিক্সের উপরে না, তারপরেও বলছি কথা ঠিক কিছুটা, যে 18-17% দরিদ্র, চরম দারিদ্র 5%। এইটাকে এদেরকে তুলে আনার ব্যাপারে সমস্যাটা কোথায় আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে যে আমার নীতি সহায়তা, আমার দৃষ্টিভঙ্গি, আমার সরকারের পলিসি, আমার ইকোনমির সার্বিক সহযোগিতার পরিবেশগুলোকে নাটবল্টু দিয়ে ঠিক করতে হবে। বা ঠিক নাই, ঠিক না হওয়াতে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস, একজন ব্যাংকের থেকে খুব কস্টলি একটা লোন নিল ঠিকই, কিন্তু সে সেইটা বিনিয়োগ করতে পারলো না। অথবা সে একটা, আবার ওই কথাতেই আসি, সে হয়তো একটা হিসেব করলো এত % ট্যাক্স, এত % ট্যারিফ, এত % এটা করে টোরে আমি এই বিনিয়োগ করব, এটা সে হিসেব করলো। কিন্তু দেখা গেল যে 2 দিন পর পর এনবিআর ওই ট্যাক্সের হার কমাচ্ছে, বাড়াচ্ছে, সে পারতেছে না। অর্থাৎ আমি ফিসক্যাল সাপোর্টটা, সেই স্টেবল ফিসক্যাল সাপোর্ট পাচ্ছে না, সে সিস্টেম পাচ্ছে না। 2 হচ্ছে আমার যে পুঁজির দরকার টাইম টু টাইম অপারেশনাল করার জন্যে, সেই পুঁজির সরবরাহ ঠিক নাই, কারণ ব্যাঙ্কগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না। ব্যাংকের টাকা যে আরেকজন নিয়ে গেছে সেটা ব্যাংকগুলোও ধরে নাই, বাংলাদেশ ব্যাংকও ধরে নাই, ওই অডিটরও ধরে নাই, কেউ কিছু ধরে নাই।
এখন আমাকে তো সীমিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার পুঁজি সরবরাহ শর্ট পড়তেছে, আমি ব্যাংকের থেকে লোন নিতে পাচ্ছি না, লোন দেওয়ার মতন টাকা তার নাই। ব্যাংক বরং বাংলাদেশ ব্যাংকের কাছে ওই যে ট্রেজারি বিলে দিয়ে সরকারকেই লোন দিয়ে যাচ্ছে, কারণ যেহেতু সে ওখানে একটা স্টেবল রিটার্ন পাচ্ছে, কিন্তু আমারে দিতে চাচ্ছে না, আমি পাবো না। যেমন একটা বড় উদাহরণ হচ্ছে যে 2021-22 সালে ওই যে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, একটা বিশেষ ইনসেন্টিভ 30,000 কোটি টাকা হচ্ছে বড়দের জন্যে একটা বিশেষ ইনসেন্টিভ, আর হচ্ছে 20,000 কোটি টাকা ছিল স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলের জন্য। বরং দরকার ছিল স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলের জন্য, কারণ ও তো দাঁড়াতেই পারতেছে না। ওরে ওইটা দিয়ে দাঁড়ালে সে ইকোনমিকে রোল করতে পারতো, আমারই হবে, সে তারে সেই টাকা এখনও কিন্তু বিলি করা যায়নি, কারণ ব্যাংক এমন সিস্টেম করে রাখছে যে ওই লোক ও বারান্দায়ও যেতে পারেনি। আর ব্যাংক বলছে আমি ওরে টাকা দেবো কেন, ও তো ফেরত দেবে না, ওরে আমি চিনি না, জানি না। অর্থাৎ আমি এমন একটা সিস্টেম করে ওকে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই। অন দ্য আদার হ্যান্ড আমি 30,000 যে টাকা যাদের দিয়েছি, ও তো টাকা আছে, ও তো তেল দিয়েছি শুধু, ও পড়ে যেত না, ও আরও 25 দিন টিকে থাকতে পারতো। ওরে টাকা দিয়েছি 30,000, এবং ওর সঙ্গে সঙ্গে গপ করে টাকাগুলো তার নিজের ব্যাংকের থেকে নিজে নিয়ে করেছে কি ওটা বাইরে পাঠিয়ে দিছে, বা যা হোক ওটা হয়ে গেছে। অর্থাৎ ওই 30,000 টাকা আমার অর্থনীতিতে প্রথিত হয় নাই, হলে কিন্তু আমার একটা কর্মসৃজন হয়, সব কাজ হয়। অন দ্য আদার হ্যান্ড যে কর্মসৃজন আছে অলরেডি, এই যে আমরা ইনফর্মাল সেক্টর বলি, এই যে একটা দোকানদার, একটা হকার ইত্যাদি ইত্যাদি, এরে যদি টাকাটা দিতাম, টাকাটা যদি সে পেত, তাহলে সে দাঁড়িয়ে যেতে পারতো। দাঁড়িয়ে গেলেই আমার ওখানে জিনিসপত্র বিক্রি হতো, আমি ভ্যাট পেতাম। আমি এদিকে ভ্যাটের জন্য হাহাকার করছি, কিন্তু অর্থনীতিতে যে আমার কর্মচঞ্চল্য নাই, আমার জিনিসপত্র যে বিক্রি হচ্ছে না, আমার যে লোক উৎপাদন করছে সে যে উৎপাদন খরচ পাচ্ছে না সেদিক দিয়ে। তো সুতরাং ওই চরম দারিদ্র্য হার আমার মতে, আমাদের হিসাবে দেখা যাচ্ছে যে দিন দিন আরও ওই দরিদ্ররা চরম দারিদ্র্যের দিকে চলে যাচ্ছে, তাদের কোনো প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি থাকছে না তাদের দেওয়া। যেমন আমরা বলি যে আমরা সোশ্যাল সেফটি নেট দিয়ে বাজে, সোশ্যাল সেফটি নেট কাদের দেওয়া হয়? দুস্থ, কাজ করতে পারে না, তারে দিচ্ছি। আমি যদি ওইটাকে যদি কর্মসৃজনমুখী, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য যেটা বলে, কাজের শিক্ষার বিনিময়ে টাকা খাদ্য, এরকম দিয়ে যদি আমি সক্ষম লোকের যদি আমি দিতে পারতাম, ওই সোশ্যাল সেফটি নেটের ব্যাপারটা দিতে পারতাম, তাহলে ও দাঁড়িয়ে যেত, আমার টাকাটারও কাজে লাগতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পলিসি হচ্ছেই যে আমরা ওই তারেই দিচ্ছি যে আর দাঁড়াতেই পারে না, তারে শুধু দিচ্ছি। আমার তো উচিত ছিল ওর ফ্যামিলির একটা লোকেরে কর্মসৃজন করা। আমি যদি একটা মনে করি যে এই ফ্যামিলিতে দুস্থ লোক আছে বা আছে, ওর 5 জন লোক আছে, ওরা 4 জনই অসুস্থ দুস্থ, একটা লোক সক্ষম আছে, ওরা একটা চাকরি দিলেই কিন্তু ওইটাই বড় সোশ্যাল সেফটি নেটের কাজ হতো। এই যে আপনি কর্মসংস্থানের সাথে দারিদ্র্যের যে ব্যাপারটা বলছেন, বিষয়টা ওই রকম, যে আমি কর্মসৃজন করলেই ওই ফ্যামিলির দারিদ্রতা, ওই ফ্যামিলির অনেক বিষয়কে আমার সহায়তা করা হবে। আমি সেটা না করে আমি সকলকেই অতি দরিদ্র মনে করে আমি সোশ্যাল সেফটি নেটের টাকা দিচ্ছি, এবং এই টাকা দিয়ে আমি সেই রিটার্ন পাচ্ছি না। আমি অন্যভাবে আরেকটা উদাহরণ দেই, যেমন সরকার বিশ্ব ব্যাংকের থেকে বা অন্য জায়গার থেকে লোন করে টাকা এনে দারিদ্র বিমোচনের নামে অনেক ফ্যামিলিকে গ্রান্ট আকারে দিচ্ছে। ও গ্রান্ট পেয়ে মনে করছে এটা তো আর দিতে হবে না ফেরত, এটা তো আমি পেয়ে গেছি। হ্যাঁ, কেউ এদিকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, শোধ করতেছে না। অথবা কেউ আমার কাছ থেকে এই গ্রান্টের টাকা নিয়ে সে ওই মাইক্রো ক্রেডিটে বা যার কাছে ধার কর্য করে তার টাকাটা শোধ করে দেয়, সরকারের কাছ থেকে ফ্রি পাচ্ছে, পেয়ে ওই টাকা দিয়ে মাইক্রো ক্রেডিটের টাকা শোধ করে দিচ্ছে। ওর কিন্তু আদতে বা আখেরে ওর কিন্তু লাভ কিছু হলো না। যেমন আমি জাকাত প্রাপক যে লোক, হ্যাঁ, তার আমি একসাথে 16টা শাড়ি দিলাম, তো কি হবে? ও তো সে দরিদ্রই থেকে গেল, 16টা শাড়ি তো ওর লাগবেও না, হয়তো এই চাচাতো ভাই ফুফাতো বোন এর তারে দিয়ে চলে যাবে। আমি যদি ওর 16টা শাড়ি না দিয়ে আমি যদি ওর একটা ভ্যান কিনে দিতাম, আমি যদি ওর একটা সেলাই মেশিন কিনে দিতাম, তাহলে আমার ওইটা রিটার্নটা বেশি আসতো। আমি সোশ্যাল ডেভেলপমেন্টের মানে এই দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমি মনে করি একটা বড় ভূমিকা আছে এই যে জাকাতের অর্থ। জাকাতের অর্থ আমাদের অর্থনীতিতে প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত দেয় মানে যত লোক আছে তাদের ওই এফডিআর এর সব হিসেব করে আমরা দেখছি যে 1 লক্ষ। এই 1 লক্ষ কোটি টাকা যদি দরিদ্র মানুষের দেওয়ার চ্যানেলের ভিতরে যদি আনা যেত, তাহলে কিন্তু আমার সোশ্যাল সেফটি নেটে আলাদা করে আর বাজেটের থেকে টাকা দিতে হয় না। আর এই জাকাতের টাকা বিতরণের ব্যাপারটা ওই রকম কর্মসৃজনমূলক। আমি
বারবার বলছি কর্মসংস্থানের কথা আসতেছি। আমি যদি কর্মসংস্থান সৃষ্টি করে যদি জাকাতের টাকা দিতাম, হ্যাঁ, যে ঠিক আছে তোমার একটা ভ্যান গাড়ি দিলাম, তোমার ট্রেনিং দিলাম, তোমার কিছু টাকা দিলাম, তুমি ব্যবসা করো, টাকা দিলাম, এই করলে হতো কি ও নিজেও ডেভেলপড হতে পারতো, অর্থনীতি উৎপাদন বাড়তো, অর্থনীতি গতিশীল হতো। সেটা না করে আমি সেই সোর্সকে না ব্যবহার করে, সোর্স ব্যবহার করে না করার ব্যাপার হচ্ছে কি আমাদের দেশের যে সিস্টেম, তাতে হচ্ছে কি আমার কিছু জাগাত হচ্ছে কিন্তু আমি কারোর বললাম না। এটা লেখা আছে যে তুমি এক হাতে দিচ্ছ আর এক হাতে বলবা না, এটা ঠিক আছে। কিন্তু এখানে যদি সরকার যদি এরকম সিস্টেম করে যে ঠিক আছে এই প্রতিষ্ঠান জাকাতের টাকা বিলি করে, মানে কর্মসৃজন প্রজেক্ট করে, যেমন ইসলামী ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন একটা আছে, এরকম আরও কয়েকটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এদেরকে যদি তুমি জাকাতের টাকা দাও, ডিক্লেয়ার করো, তাহলে হচ্ছে কি আমি জাকাতের পরিমাণটা জানতে পারতেছি কত। এক, দুই হচ্ছে সে তো আর এমনি এমনি করবে না, তারে যেন ডবল ট্যাক্স না করতে হয়। অর্থাৎ ওই জাকাতও দিল, আবার ওই টাকাও তার আয়ে দেখিয়ে তার উপর আবার আমি একটা ট্যাক্স নিলাম, তাহলে তো এটা কোনো কাজ হলো না। ফলে আমি আদৌ জানতে পারতেছি না কি হচ্ছে। আমি যদি এইটা বলে দেই যে ঠিক আছে যারা জাকাতের টাকা এই প্রতিষ্ঠানে দিবা এই কাজে ব্যবহারের জন্যে, তাহলে তোমার ওই টাকার উপরে আমি কোনো ট্যাক্স নেব না, অর্থাৎ আমি ডবল ট্যাক্স করব না। তাহলে হতো কি মানুষ ওই যে সংকোচ, এখন কিন্তু মিথ্যা কথা মানে দেখায় না, দেখালেই তো আবার ওই ট্যাক্স দিতে হবে, মিথ্যার মতো দিয়ে চলে যায়। ফলে টাকাটা কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, এখানে ওই কর্মসূচির উপরে আমি যদি রাখি, ভালো অডিট করি, করি, হ্যাঁ তুমি ভাই টাকাটা নিয়েছো যে ওরে দিচ্ছ কি, আমি ওখানে যদি পয়সা খরচ করি, ওইটার মনিটরিংয়ের উপরে খরচ করি, তাহলে আমার কিন্তু একসাথে সব হয়ে যায়, দুই কাজ একসাথে হয়ে যায়। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আপনি লোন করে আনছেন টাকা, সেই টাকা ওনারে ফিরিয়ে দিচ্ছেন ওনার দারিদ্র্য বিমোচনের জন্য। উনি টাকা নিচ্ছেন ঠিকই, কিন্তু ওনার উপরে খবরদারি, ওনার দেখভাল করা, সেখানে যেই করতে হবে আর কি। অর্থাৎ আমি চাচ্ছি সমন্বয়, নীতি সহায়তার সাথে প্রকৃতপক্ষে যাতে উৎপাদনমুখী হয়, ওই লোকটার কর্মসংস্থান হয়। কর্মসংস্থান হওয়া মানেই হচ্ছে থিংস উইল বি অর প্রোডাকশনস উইল বি কামিং ইন, অ্যাট দ্য সেম টাইম সে সাবসিস্টেন্স তৈরি করবে তার ফ্যামিলির জন্য। 5 সদস্যের এক ফ্যামিলির একজন লোক যদি কর্মসংস্থান পায়, ঠিক মতন পায়, সে 4 জনকে চালিয়ে নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আজকের আয়োজনে অতিথি রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা আবারও যাব আমাদের আলোচনায়। জনাব মজিদ, আপনি একটু আগে রেমিটেন্সের কথা বলছিলেন, যে পর্যাপ্ত যে রেমিটেন্সের যে বিষয়টি, যে অদক্ষ লোকের জনশক্তি দেশের বাইরে পাঠানো, তারপর যারা দক্ষ তারা হয়তো সেখানে সেটেল হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বা সুবিধা অসুবিধার কথা বলছিলেন। সেক্ষেত্রে যদি বিষয়টা আমি এইভাবে প্রশ্ন করি আপনাকে, যে বাংলাদেশ প্রতি বছর 24 থেকে 25 মিলিয়ন ডলার রেমিটেন্স পাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমাদের দেশের জন্য, কিন্তু দেশের শিল্প খাত এবং টেকসই কর্মসংস্থানে এই অর্থ আসলে কতটা বিনিয়োগ হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে কি, রেমিটেন্সটা কার কাছ থেকে আসছে, কিভাবে আসছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। একজন লোক, অদক্ষ লোক, কিছু জানে না, সে দালাল ধরে প্রায় 6 লাখ 7 লাখ টাকা খরচ করে জমি জমা বিক্রি করে তারপর সে বিদেশে যাচ্ছে। যেয়ে ও যে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স যেটা পাঠাচ্ছে, প্রথম হচ্ছে ওখানে অদক্ষ হওয়ার জন্য সে বেতন কম পাচ্ছে, তারপরে তাকে একটা অধমর্ণের মতন ওই মালিকের সাথে থাকতে, যেহেতু তার সে যে দেশে গেছে সেই ভাষা জানে না, ওর সাথে তর্ক করতে পারে না, ওর দেশের যে ইমেজ ওখানে, সেই সব লোকেরা ওদেরকে একটা অধস্তর মধ্যে করে। আমি একটা সত্যি কথাই বলি, আমরা হজে গিয়েছিলাম 2017 সালে। একটা হোটেলে একজন ছেলে, সে সিলেটে বাড়ি, MA পাস, শিক্ষিত, সে আসছে আমার ওই বেড গোছাইতে, বেড। তাই বললাম তুমি এই কাজে, তোমার বাড়ি ওখানে, তুমি এটা কি অবস্থা? বললো স্যার আমি MA পাস, এটা ঠিক আছে, কিন্তু আমি কোনো কিছু উপায় না পেয়ে এই জমি জমা বন্ধক রেখে এখানে আসছি। এসে আমার এই হোটেলেই পাকিস্তানিরাও চাকরি করে, ওই শ্রীলঙ্কার লোকেরাও চাকরি করে, বাট দে হ্যাভ দ্য বার্গেনিং পাওয়ার। তাদের দূতাবাসও খোঁজ রাখে, এই বেতন কেন দিচ্ছ, কি দিচ্ছ, পারে, এবং তারা কথা বলতে পারে, ভালো বলতে পারে, তারা পারে। আর আমি এই বেডের ঠিক করা লোক হিসেবে আছি, কেন্দ্রে দিছি একদম। হ্যাঁ, কারণ আমার যে টোটাল বললো 1600 না 1800 রিয়াল তার বেতন, এ প্যাকেজ, হ্যাঁ,
তো তার ভিতরে ও বলল যে 300 দিতে হয়, যে দালাল ধরে আসছি এখানেও দালালের এজেন্ট আছে তাকে দিয়ে দিতে হয় এখান থেকেই, তারপরে আরও 200 কি একটা কারণে দিয়ে দিতে হয়, দেওয়ার পরে স্যার থাকে 11 বা 1200 রিয়াল। সেই 1200 রিয়াল আমি দেশে পাঠাচ্ছি, যে ওই যে জমি জমা বিক্রি করে আসছি সেটা শোধ করতে যেই আমার মানে ওই সব চলে যাচ্ছে ইতিমধ্যে আমার সব কিছু। অর্থাৎ রাষ্ট্র, আমি 3টে কাজ আমার করা উচিত ছিল, এর অন্তত দক্ষ করে পাঠানো উচিত ছিল, তাহলে সে যে বেতন পাইতো 400, ওইটা হয়তো পাইতো সে 1600। হ্যাঁ, আমি জাপানে 6 বছর ছিলাম কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে। আমার এখান থেকে জাপানে তখন যারা যেত এরা সব হচ্ছে অবৈধ টাইপের সিস্টেমের ছিল। হ্যাঁ, তো ওই জাপানিদের সাথে অত করে পারতো না, সেটা ভিন্ন কনটেক্সট। কিন্তু এইসব জায়গায় তো ফলে আমি যদি প্রথম দায়িত্ব ছিল রাষ্ট্রের দক্ষ লোক পাঠানো, অর্থাৎ এই মানুষকে দক্ষ করা। আজকে বাংলাদেশে 54 বছর বয়সে কি বোর্ড কি বলে, কারিগরি শিক্ষা বোর্ড লক্ষ লক্ষ লোকেরে সার্টিফিকেট দিছে, তুমি পলিটেকনিক পাস, তুমি এই সাবজেক্টে ট্রেড পাস। ও হ্যাঁ, রাত দে। তারা কেন বিদেশে যায়নি বা যাওয়া হয়নি? আসলে তাদের সার্টিফিকেটটা যথার্থ না, বা জানে না, বা ওই নাম কাগজে নিয়েছে, করেছে। আমি 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 2500 অদক্ষ লোক তৈরি করার চাইতে আমার 1200 দক্ষ লোক তৈরি করা আমার উচিত ছিল। আমার শিক্ষা ব্যবস্থায় বিরাট প্রবলেম, সে কথা বলতে পারে না। আমার লেখাপড়ার এতই খারাপ অবস্থা যে আমার এখানের পোস্ট, আমার ছেলে মেয়েদের পোস্ট, সেই চাকরি এসে করতেছে প্রতিবেশী বা তার প্রতিবেশী ওই ধারের দেশের লোকেরা এসে, বিকজ দে ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, কথা বলতে কাজ করতে পারে। যেদের রেমিটেন্সের উপরে নির্ভর করে সেই দেশের থেকেই 10 বিলিয়ন রেমিটেন্স প্রতি বছর প্রতিবেশী দেশের লোকেরা নিয়ে যায়। তাহলে আমরা কিরকম একটা কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশনে আছি। আমি আমার শিক্ষা ব্যবস্থাকে এই অন্তত এই ঘরে ঘরে MA পাস MBA পাস তৈরি না করে আমি যদি রীতিমতো দক্ষ কর্মক্ষম লোক যদি তৈরি করতে পারতাম, তাহলে আমার দেশের পোস্টগুলো বাইরের লোকেরা দিতে হতো না, এখানেই থেকে যেত টাকাটা। আর দ্বিতীয়ত হচ্ছে বিদেশ থেকেও ভালো টাকা পেতাম। তো নাম্বার 1 হচ্ছে আমি শিক্ষার ব্যবস্থা করে দক্ষ লোক তৈরি করতে পারিনি বা দেইনি। এই 2 হচ্ছে আমি যেখানে পাঠাচ্ছি সেখানে আমার প্রতিটা দূতাবাস এবার সব জায়গায় কাউন্সিলর শ্রম, ফার্স্ট সেক্রেটারি শ্রম, লেবার আছে, বাট হোয়াট দে আর ডুইং? তাদের তো সার্বক্ষণিক ওই দেশের ওইসব বড় বড় কোম্পানির সাথে করে তার করা উচিত ছিল যে আমার লোকেরা সত্যি বেতন পাচ্ছে কিনা, তাদের সাথে কোনো হচ্ছে কিনা, তাদের সমস্যা হচ্ছে কিনা, কি করছে কিনা। দুতিয়ালি তো ওইটা দরকার। আমার ওই বিরাট বিরাট কূটনীতিক, বড় বড় টাইপরা কূটনীতিক পাঠিয়ে তো দেশের দরকার নেই। আমার দরকার হচ্ছে শ্রম, লেবার কাউন্সিলর, লেবার অ্যাটাচি অফিসার, যার কাজ হবে সে অফিসই বসবে না, সে ওই বড় বড় কোম্পানির সাথে খেয়াল রাখবে কোথায় কোন জায়গায় কী ধরনের লোক লাগবে, সেই লোকের লিস্ট পাঠানো, ট্রেনিং পাঠানো, তারপরে জব ক্রিয়েট করা, এই কাজ করা দরকার। অর্থাৎ আমরা রাষ্ট্রীয়ভাবে সিস্টেমেটিকভাবে আমরা প্রণোদনের সিস্টেম তৈরি করতে পারিনি। এটা হচ্ছে 2। 3 হচ্ছে এদেরকে এই যে এরা বাইরে যাচ্ছে 7 লাখ 8 লাখ টাকা ঋণ করে দালালকে পয়সা দিয়ে, কেন ক্যান নট গভর্নমেন্ট ক্রিয়েট এ বেনিভোলেন্ট ফান্ড, একটা সিস্টেম করুক, করে বলুক যে না তুমি এরকম 1.5 লাখ টাকায় যেতে পারবা, এই যে টাকা আমি দিচ্ছি তোমারে, তুমি আস্তে আস্তে আমারে শোধ করবা। ও কেন গ্রামের জমি বিক্রি করে ঠকবাজদের কাছে করে দিয়ে তারপরে যাবে? এখানে তো এইখানে আমার নীতি সহায়তার দরকার ছিল যে লোক 7 লাখ টাকায় যাচ্ছে সে লোক যেন 1.5 লাখ টাকায় যেতে পারে। 1.5 লাখ টাকা গেলে ওর মাথায় ওই চিন্তাটা থাকবে না যে না আমি সরকারকে এটা শোধ করলে আমার হবে। বিনিয়োগ কেন হয় না আমি ওইটাই বলছি, যে রেমিটেন্সই আসতেছে ওই রেমিটেন্স তো ওর ওই লোন শোধ করতেই চলে যাচ্ছে, ওই রেমিটেন্স তো ওই গ্রামে নিষ্ফল বিল্ডিং বানানোর কাজে চলে যাচ্ছে। এখানে যদি আমি একটা সিকিউরিটাইজেশন সিস্টেম করতাম, পদ্মা সেতু আমি মনে করি যে আমার এই রেমিটেন্সের টাকায় করা যেত। আমি যদি এখানে ওই এই যে বড় বড় কোম্পানি, বড় বড় ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম যে এখানে এই ইন্ডাস্ট্রিটা হবে আমার এই রেমিটেন্স যারা দিচ্ছে তারাই এর শেয়ার হোল্ডার হবে, তারাই এই কাজটা করবে, তাহলে হবে কি? এখন ওই জন্য ওখানে টাকার যে হিসেবটা, সে যে 7 লাখ বা 7 লাখ টাকা খরচ করে যে 25 টাকা পাঠাচ্ছে এতে কোনো কাজে লাগতেছে না। তো ওই জন্যই এখানে গভর্নমেন্টকে একটা সিস্টেম তৈরি করতে হবে যে যাতে ন্যায্য দামের, ন্যায্য খরচের উপযুক্ত প্রয়োজন দাম ওখানে পাবে, বাজার সৃষ্টি হবে, লোক নিয়োগের ঠিক। আমার মালয়েশিয়ার সাথে আমার প্রায় গন্ডগোল বাদে যে আমার লোকগুলো চলে যাবে, হঠাৎ করে বাগানে কাজ করতেছে, হঠাৎ বলে তোমার ভাই চাকরি নাই, চলে যাচ্ছে। তারপরে কত ধরনের এইগুলো তো আমার দূতাবাস, গভর্নমেন্ট
ওই দেশের সাথে আমার কূটনৈতিক সম্পর্কের প্রথম কথা ওইটাই হবে, ভাই তুমি আমার লোক নিবা কিভাবে, তোমার এখানে আমার লোকের হবে, কারণ এটাই আমার বড় এক্সপোর্ট। এই ভাই এক্সপোর্টের 60 পাবো মাত্র 70 টাকা 30 টাকা, কিন্তু আমি যদি একটা লোক পাঠিয়ে 100 টাকা পাই, পুরোটাই আমার সোনা, আমার টাকা। এখন সেই টাকাটা আসার ব্যাপারেও আমার নীতির প্রবলেম কি, আমি যেহেতু ওই টাকাটা আসার ব্যাপারে সুবিধা করতে পারিনি, ব্যাংকিং চ্যানেল ঠিক মতন করতে পারি না, তার ইনসেন্টিভ দিতে পারি না, দেয় না, সে ওই হুন্ডিতে পাঠায়। হুন্ডিতে পাঠানোর মানে হচ্ছে আমার টাকাটা পথেই মারা যাচ্ছে, ওই দেশেই আমার টাকাটা থেকে যাচ্ছে, অথচ এটা আমার অ্যাকাউন্টে আমার ফরেন কারেন্সি রিজার্ভে যোগ হতে পারতো। তো এইগুলোর আর কি দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি বলতে চাচ্ছি সৃজনশীল দৃষ্টিভঙ্গি দরকার, যেটা শ্রীলঙ্কা করেছে, যেটা ফিলিপাইন করেছে, যেটা ইভেন ইন্ডিয়াও করেছে, যে তারা তাদের সারা বিশ্বে যে লোক পাঠিয়েছে সেই লোকেরা প্রত্যেকে এক্সপার্ট, স্কিল্ড, এবং তারা দেশে টাকা পাঠাতে পারে। আর আমাদের স্কিল্ড লোক যাচ্ছে, ওই যে একটা কথা আছে ব্রিটিশ প্রবাদ, সেটা হচ্ছে যে গরিবেরা রাধে বাড়ে আর বড়রা খায়। আমাদের এই ইকোনমি থেকে এই হতদরিদ্র আনস্কিল্ড লোকেরা যে ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে, দিয়ে পাঠাচ্ছে দেশে, সেই ফরেন কারেন্সি আমার ইকোনমিতেও উপযুক্ত করতে পারছে না, কারণ আমি তারে অধিক খরচে কম বেতনে পাঠিয়েছি এবং সেখানে আমি কিছু করতে পারিনি। অন দ্য আদার হ্যান্ড আমি বড়োদেরকে, অন্যদেরকে টাকা পয়সা করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছি, সে আর দেশে ফিরে আসতে চাচ্ছে না। জনাব আব্দুল মজিদ, এটা একটা বিষয় গেল, কিন্তু আনস্কিল ম্যান পাওয়ারের আরেকটি সাইড এফেক্ট হচ্ছে তারা যখন ফেরত আসে তখনও কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, তখন তারা হচ্ছে বেকারত্ব অবস্থায় গিয়ে পড়ে। এরপর আরেকটি বিষয় হচ্ছে যারা হচ্ছে প্রবাসী জীবন শেষ করে যখন দেশে ফিরে, তখনও পুনর্বাসনের ব্যবস্থাটি আমাদের দেশ আসলে কতটা সহজ এবং কতটা সুন্দর বলে আপনি মনে করছেন? এটাও ঠিক, ওই আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমার গোল্ড মানি আনতেছে, রেভিনিউ আনতেছে, আনার সম্ভাবনা আছে, আমি আমার মানব সম্পদের কথা বলছি, যে মানুষ আমার এত কিছু আবিষ্কার করতে পারে, তাকে কেন আমি উপযুক্ত শিক্ষা দিয়ে পাঠাইনি, কেন তার ওখানে নীতি সহায়তার আমার এই বাজার খোঁজার ব্যাপারে খেয়াল করি নাই, কেন তার ওই যে পুনর্বাসনের প্রশ্নটা আসতেছে, কারণ ও তো গেছে বিরাট এক লোন করে, তারপরে ওর ওখানে চাকরি যে কোনো সময় বাজার হারিয়ে যেতে পারে, যে কোনো সময় বাইর করে দিতে পারে, সে এসে তো তখনও তো তার মাথায় লোন আছে, ওই লোনের টাকা শোধ আছে, সে এসে তো ভাবতে পারছে না। এরকম যদি করা যেত। আমি মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রবাসীরা যখন টাকা পাঠায়, সেই টাকা কিন্তু পরিবার কিন্তু ভোগ্যপণ্যে বেশিরভাগ ব্যবহৃত হয়, হয় বাড়ি বানাচ্ছে, না হয় কিছু জমি কিনছে বা নিজেদের ব্যবহারের, কিন্তু এটি বিনিয়োগ পর্যায়ে পর্যন্ত যায় না। এই দিক থেকে প্রথমত হচ্ছে পুনর্বাসন, যদি কোনো প্রবাসী ফেরত আসে, পুনর্বাসনের সিস্টেমটা আমাদের দেশে কতটা সচল, এবং সেই সাথে এই যে ভোগ্যপণ্যে ব্যবহৃত না হয় বিনিয়োগের ক্ষেত্রে আসলে কি করা উচিত? আমি সেটাই বলতেছি, তো এখানে পলিসির প্রবলেম। সেটা হচ্ছে যেহেতু ওটা লোন করে, সেই লোনের সুদে যায়, আর বাকি যেটা থাকে ও ভোগ্যপণ্যই কেনে, কারণ ওর তো সামনে কোনো পরিকল্পনা নাই, নাই। এইটা যদি করা যেত, যে না তুমি যে রেমিটেন্স পাঠাবা, এই রেমিটেন্স দিয়ে আমি এখানে একটা কোম্পানি ফর্ম করলাম, যে এই রাস্তাটা, এই পর্যন্ত এই রাস্তাটা, এটা একটা প্রজেক্ট টু বি রান বাই, টু বি ফান্ডেড বাই আমার রেমিটেন্সের টাকা, তাহলে ওই কাজটা করে আমার ওখান থেকে একটা আয়ের উৎস এসে যেত। আসলে বলা যেত যদি, যে না টাকা পাঠিয়েই তুমি অমনি ওই ওর কসমেটিক্স আর কেনার জন্য দিও না, টাকাটা সরাসরি এই কোম্পানিতে আসবে, তোমার শেয়ার হিসেবে আসবে, আমি এই কোম্পানি থেকে আয় করব, কাজ করব, করে এখান থেকে যে লাভ হবে সেইটাই ওর পেনশন হিসেবে বা ওর এই হিসেবে ওই যে দেশে ফিরিয়ে এসে সে ওখান থেকে লাভ পেতে থাকবে, সে নিজে বয়সে হয়তো ওখানেই এমপ্লয়েড হবে, ওই কোম্পানিতে, তার নিজের কোম্পানিতে সে এমপ্লয়েড হবে। অর্থাৎ তাকে মোড় করতে হবে, তাকে ঘুরিয়ে দিতে হবে, তাকে তার পয়সা তার পকেটে দিয়ে দিলে তার আত্মীয় স্বজন ওটা এদিক ওদিক করে ফেলবে, কারণ ওর কাছে তো পরিকল্পনা নাই। যদি আমি কম্পালসারি করে দেই যে তুমি যদি $100 পাঠাও, ওই ফ্যামিলি পাবে 25, আর 75 এই কোম্পানিতে তোমার ইনভেস্ট হবে, এবং ইনভেস্ট হলে এখান থেকে তোমার ভবিষ্যতে তুমি দেশে ফিরলে তোমার যাতে কোনো তুমি কর্মক্ষম হয়ে যাও না পারো, তোমার আমি এখান থেকে তোমার হি উইল বি কামিং অ্যাজ এ ওনার অর শেয়ার হোল্ডার অফ এ বিগ কোম্পানি। তো তখন তো তার ওই সমস্যা হবে না। অর্থাৎ আমরা জিনিসটাকে ওইভাবে প্ল্যানভাবে করছি না বা করি না। আচ্ছা, সবকিছু মিলে আমাদের নীতি নির্ধারণের পরিবর্তনটা খুব জরুরি। আপনাকে ধন্যবাদ। দৃষ্টিভঙ্গি, নীতি চাইতে বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমার সৃজনশীল ভাবনা থাকতে হবে, হাউ আই উইল প্যাট্রোনাইজ দেম। আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আমাদের আলোচনায় ফিরবো। আমি এবার আলোচনায় যেতে চাই হচ্ছে, আমি যে প্রশ্নটি রাখতে চাই, আপনি যদিও এসএমই খাত বা নতুন যে উদ্যোক্তা তাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন, তাদের যে চ্যালেঞ্জগুলো বলেছেন, তারপর আরেকটু যদি আমি এভাবে জানতে চাই যে এসএমই খাত জিডিপি প্রায় 25% অবদান রাখে এবং কর্মসংস্থানের 80% তৈরি করে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত ঋণ বাজার সহায়তার অভাব আসলে এই খাতটিকে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে। এদিকটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি বা নতুন উদ্যোক্তা তৈরিতে আমাদের কি কি উদ্যোগ নেওয়া উচিত? এই কথাটা আজকের না, বহুদিন থেকে এই কথাটা বলা হচ্ছে, কিন্তু ইট হ্যাজ নট বিন বিং ট্রান্সলেটেড ইন্টু অ্যাকশন। সেটা হচ্ছে আমার ইকোনমিতে কিন্তু প্রায় 70% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। এই যে এসএমই খাত বা এটা ওটা ইনফর্মাল ইকোনমি, এই অর্থে যে এদের কোনো কোম্পানি নাই, এদের কোনো ট্রেড লাইসেন্স নাই, এ নাই তা নাই, ব্যবসা করছে। হ্যাঁ, তাদেরকে ফর্মালাইজড করতে হবে। ফর্মালাইজড করতে হবে এই জন্যই, যেভাবে ওকে সে সিস্টেমের ভিতরে আসুক এবং অবদান রাখুক, সেই ব্যবস্থাটা তৈরি করতে হবে। আমি এনবিআরের সামনে একজন ডাব বিক্রেতাকে জিজ্ঞেস করলাম একদিন, এই তুমি এটা বিক্রি করতেছো, ভ্যাট ট্যাট দেও না কেন বা কী করো? সে বলছে, স্যার আমি ভ্যাট দিতে চাই, কিন্তু আপনার যে প্রসেস তাতে তো আমি পারবো না, কারণ আপনার লোকেরা এসে একটা ডাব তো ফ্রি খাবেই, নেবে, তো ঠিক আছে বুঝলাম, তারপর বলবে এত দাও, তার কোনো রিসিট নাই। হ্যাঁ, দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি বললো, আমার সে সাজেস্ট করলো, বললো স্যার আপনি আমার একটা বই বানিয়ে দেন, ওই যে ডাক বই, ডাকঘরের বইয়ের মতন বানিয়ে দেন, আমি মাসে বা 2 মাসে বা 1 মাসে বা 3 মাসে আমি আমার 200 টাকা 300 টাকা বা 400 টাকা হয় আমি সরকারকেই দিতে চাই, এবং সেটা বইয়ের মাধ্যমে সিম্পল, কোনো না, আমার কয়টা ডাব বিক্রি হলো না হলো এত হিসেবের দরকার নেই, আমি এটা দিতে চাই। এইভাবে আমার অবদান রাখার ব্যাপারটাকে রাখতে হবে। কিন্তু আমার প্রসেসের ভিতরে এমন সিস্টেম যে সে ইচ্ছা করলেও সেই অবদান সে রাখতে পারছে না। আমরা উদ্যোক্তা তৈরির যেটা কথা বলছি, উদ্যোক্তা তৈরির জন্যই তো তাকে প্রথমে একটা অভয় দিতে হবে, একটা আস্থার পরিবেশ দিতে হবে, যে না তুমি এটা করো, এটা করলে আমি তোমার এই পর্যন্ত সাবসিস্টেন্স দেবো। এই যে আমরা এত বিমার কথা বলি, এত প্রোটেকশনের কথা বলি, প্রোটেকশন এইসব জায়গায় দেওয়া দরকার। প্রোটেকশন একজন বড় ব্যবসায়ীর, তারও প্রোটেকশন দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু তার চাইতে এই ছোটোখাটোর, অর্থাৎ এই যে যেমন আমাদের উদ্যোক্তা তৈরির জন্য একটা ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে। হ্যাঁ, এবার বলা হয়েছে বহুদিন পরে যে 100 কোটি টাকা দেওয়া হবে, বাজেটে বলা হয়েছে। হ্যাঁ, 100 কোটি টাকা কি কয়জনের? এতে কোনো এটা হলো না, বরং আমার বড় লোকের ওই 25,000 কোটি টাকা বা কোনো একটা বরাদ্দ, কিংবা কেউ যে 50,000 কোটি টাকা বিদেশে নিয়ে গেছে বা ওই যে কি বলে ট্যাক্স দেয়নি, ওটা কনফিসকেট করেন, করে ওই টাকা এনে আপনি উদ্যোক্তা তহবিলে দেন। উদ্যোক্তা তহবিলে দিলে হবে কি, যে সমস্ত ইয়ং লোকেদের বা এদের বলতে হবে যে তোমরা এটা নাও এবং এটা নিয়ে তুমি কাজ করো। কিন্তু এই 100 কোটি টাকা বাজেটে বলা হয়েছে, 100 কোটি টাকার দিক নির্দেশনা কিন্তু স্পষ্ট করা হয়নি। না না, করা হয়নি, হয়তো হয়েছে, সেটা যে নেবে সে হয়তো ওটা পড়তে পারে না বা জানে না, তারা সে জানে না ইত্যাদি হবে। আমি বলতেছি মেক ইট সিম্পল, যে তুমি এই থাকলেই তোমার বয়সেই তোমার এনআইডির কপি দাও, তুমি এত টাকা নাও, নিয়ে তুমি আবার কাজ করে আবার ফেরত দিলে আবার নিতে পারবে। সহজ করতে হবে। এখানে যদি আমি প্রথমে বলি ওর বাড়ি কোথায়, তারপরে ওই টাকা শোধ করবে কি না, তার সাথে আমি তারপর আমার কাছে এসে আমার কাছ থেকে 75 টাকা নিতে যাইয়ে তার 35 টাকা খরচ হয়ে যাবে, হ্যাঁ 25 টাকা খরচ হয়ে যাবে, হ্যাঁ এই ধরনের কথা বললে তো হবে না। মেক ইট ভেরি সিম্পল। এই যে আমরা গ্রামীণ ব্যাংকের যে সাকসেস বলি বা বলি, এগুলো কিন্তু সেই জোবরা গ্রামে যেটা প্রফেসর ইউনূস শুরু করেছিলেন, একবারে সিম্পল, যে চাষি আপনি আসেন, ঠিক আছে আপনারে আমি 200 টাকা দিলাম, আপনি ছাগল পালন করেন, করে আমার টাকা শোধ করে দেবেন। ওই কোনো কাগজপত্র, কোলাটেরাল সার্টিফিকেট কি আপনার এইটা দিতে হবে, এ দিতে, তখন তো এনআইডি ছিল না, যাই হোক, তো আপনারা আপনার সামনে আপনার এরকম মেক ইট সিম্পল। সিম্পল করলে ওর ওপর আস্থা রাখেন, ওর ওপর ও কিন্তু পয়সা মেরে দিয়ে যাবে না, এটা কিন্তু আছে। ওই টাকা মারে বড়রা, বললাম না গরিবেরা রান্না বাড়া করে আর বড়রা খায়, ওর কোনো দায়িত্ব নাই। এদেরকে দায়িত্বশীল করতে গেলে আমি মনে করি উদ্যোক্তা তহবিলের টাকা ওই বড় বড় ফান্ডের টাকার চাইতে, এমনকি আমি এটাও মনে করি যদি নোট ছাপাইয়েও করতে হয়, আমি নোট ছাপিয়ে ওই পতনোন্মুখ ব্যাংক রে ঠেকাবার জন্যই যে নোট ছাপিয়ে আমানতের ঠিক করতে চাচ্ছি, তার চাইতে আমি নোট ছাপিয়ে বরং এই উদ্যোক্তা তহবিল বানিয়ে সমস্ত ইয়ং গ্রুপরে, সমস্ত ইয়েকে সহজভাবে যদি করে দিতে পারি,
তাহলে ও যদি দাঁড়াতে পারে, ও যদি উৎপাদন ভালো করতে পারে, ও যদি ব্যবসা করতে পারে, আমার ভ্যাটের অভাব হবে না। আমার ভ্যাটের দৃষ্টিভঙ্গি এমন যে তুমি তোমার আয় হোক না হোক তুমি এটা করবা, আমার এত ভ্যাট দিবা। ও আয় হোক আর না হোক, ও কাজ করতে পারছে না, ওদের পুঁজি নাই, ওদের করছে, সেদিকে আমি তাকাচ্ছি না। এই একক দৃষ্টিভঙ্গি মানে এক দেশ দৃষ্টিভঙ্গি দিলে হবে না। দৃষ্টিভঙ্গি একই সাথে বলতে হবে যে আমি খেজুর গাছ লাগাইছি, ঠিক আছে, খেজুর গাছের গোড়ায় পানিও দিতে হবে। পানি দিয়ে খেজুর গাছ সুস্থ সবল হলে তাহলে সে রস পাবো। আমি ওইটা কিছু না, আমি গাছই, আমার কাজ হচ্ছে ওই নিচে পানি মাটি আছে কিনা দেখার দরকার নেই, আমি দেখবো যে আমার রস চাচ্ছি আমি সরাসরি। এইটা না, এখানে দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। জনাব আব্দুল মজিদ, আমরা একদম শেষ সময় চলে আসছি আমাদের অনুষ্ঠানের। একটা শেষ প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে বলা হয় দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবটা অনেক প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, আপনার কাছে কি মনে হয়? এটা তো অটোমেটিক্যালি, কারণ আমি ওই আবার বলি 20,000 কোটি টাকা যেটা আমরা সময় দিতে চেয়েছিলাম করোনার পরে, বা ইভেন তখন আপনার মনে আছে কতটা ফ্যামিলিরে যেন, কতটা লোকেরে যেন আমরা ওই জাস্ট টাকা, নগদ টাকা দেওয়ার একটা কর্মসূচি দেওয়া হয়েছিল। পরে অর্থ বিভাগ থেকে আমরা দেখলাম এ টাকাগুলো সব জলে যাচ্ছে। কিভাবে? ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বার একই লোকের 5টা ফোন নাম্বার দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, সে আসলে প্রাপক না বা ভালো না। অর্থাৎ এখানে এই যে লোকাল যে পলিটিক্স, এই যে আমরা যেটা বলছি, আমরা যে দুস্থ সেবা, মহিলা সেবা কি কি যেগুলো দেই, এগুলো কিন্তু ওই যে ইউনিয়নের চেয়ারম্যান কিংবা মেম্বার, সে যারটা বলবে তারে দেবে। এখন উনি নেওয়ার সময় তো উনি ওনার মতন দেখে শুনেই দিচ্ছেন, অর্থাৎ এটা পলিটিক্যালি হচ্ছে। আমার যদি এই কথা থাকে যে এই গ্রামে 25 জন মহিলা আছে, দুস্থ মহিলা আছে, আমি এত দিচ্ছি, সবাই যেন পায়, এখানে কারো সুপারিশ বা করার, কারণ ওইসব জায়গায় ওই রাজনীতি ঢুকে পড়ে, অর্থাৎ সে তার গ্রুপের দেখে পড়ার জন্য না। দিস কান্ট্রি ইজ ফর অল, নট ফর এ পার্টিকুলার গ্রুপ অফ পিপুল। এই দৃষ্টিভঙ্গির থেকে না বেরিয়ে আসতে পারলে এটা হবে না। রাজনৈতিক বিষয়টা ওই জন্যই, রাজনীতি সে মনে করে যে আমাকে এর উপরে ডান্ডা ঘোরাতে হবে, এটা চালাতে হবে, সুতরাং এইটা করতে যে আমি ইফ ইউ ডোন্ট বি এ পলিটিক্যাল পাবলিক গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের ব্যবহারের জন্য সরকার, যে কথাটা বলা হচ্ছে এটা শুধু কথার কথা হলেই হবে না, সকল জনগণকে সমান দৃষ্টিতে দেখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমাদের আলোচনায় আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এবং আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।